আসলে হবে, খরচা আছে। কিছুদিন আগে আমাদেরই টলি টাইমের একটা ইন্টারভিউতে কৌশিক দাই বলেছিলেন যে কিছু কিছু ছবি হয় যেটা খুব মনের মানে কাছের ছবি আর কি। নগর কীর্তন তার মধ্যে একটা অন্যতম, আর বেশ অনেক দিন পরেই রিলিজ করছে, আর আজকে আমার সঙ্গে আছে পুরো টিম, তো বেশ অনেক দিন পরে রিলিজ, তাই তো? না না না, এর ছবি বানাতে সময় লাগে, এক একটা ছবির এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে। কিছু ছবি বানিয়ে সঙ্গে সঙ্গে রিলিজ করে দেওয়া হয়, কিছু ছবি আমরা রেখে দিই যদি কিছু কপালে পুরস্কার জোটে, যদি কিছু ফেস্টিভ্যালতে দেখানো যায় ছবিটা। কারণ আমরা জানি যে কোন ছবিগুলো শুধু ব্যবসা কেন্দ্রিক এবং কোন ছবিগুলোতে একটু অন্য ধরনের সিনেমা, যেটা আন্তর্জাতিক দর্শক বলো বা অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু লোকের অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাবে। দর্শক তো বিভিন্ন সময় সমালোচনা পড়ে তারপর হলে আসেন, যেমন কোম্পানির নাম দেখে বা ডিরেক্টরের নাম দেখে সিনেমা দেখতে যান, বা কোন কোম্পানির জিনিস এটা আছে, এটা ভালোই হবে কিনলাম। ঠিক তেমনিভাবে তারা সমালোচনা বা এরম ভালো লিখেছে তাহলে দেখে আসি, নিজেরা কি যাচাই করতে অনেকে সংখ্যাবোধ করেন, তারা আবার একটুখানি দেখুন জাতীয় পুরস্কার পেয়েছে একটা, তাহলে দেখে আসি ছবিটা নিশ্চয়ই কিছু একটা আছে। এটা আবার 4টে জাতীয় পুরস্কার পেয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু যেদিনকে রিলিজ হবে সেদিনকেই দেখতে হবে, বুঝতে পারছো? তার আগে আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ছবিটা বানানো, চারিপাশে দেখানো, দেখি একটা যথাযথ দিনের জন্য অপেক্ষা করা। তোমার মনে পড়ছে একটা জিনিস যে ইন্ডিয়ান প্যানোরামা সিলেকশনের পর ইফিতে ডিসেম্বর মাসে দেখানো হয়েছে, ডিসেম্বরের পর রিলিজ করা যায় কোন মাসে? জানুয়ারিতে 4 তারিখে বিজয়া ছিল। হ্যাঁ, এবং বিজয়া খুব ভালো চলছে, এখনও চলছে। আমার মনে হচ্ছে বিজয়ের সাথেও চলতে পারে হয়তো, যদি চলে, মানে একটা দুটো জায়গায় তো চলবেই বা জেলায় চলবে। তাহলে আমার নেক্সট জানুয়ারি পর হচ্ছে ফেব্রুয়ারি, তাহলে আমরা তো সব থেকে তাড়াতাড়ি রিলিজ করলাম, তাই না? মানে এর থেকে তাড়াতাড়ি আর হতে পারে না। এবং কি যথাযথ দিনে, যেদিনকে ভালোবাসার মানে উৎসব সারা পৃথিবীতে, ভ্যালেন্টাইন্স ডে, তার ঠিক পরের দিন। হ্যাঁ, ওই দিনকে টিকিট কাটবেন ভ্যালেন্টাইন্স ডেতে, তারপরের দিন দেখতে যাবেন, এবং তারপরে দেখবেন যতদিন ছবি চলছে ততদিনই ভ্যালেন্টাইন্স ডে। এই ছবিটাতে এতটাই প্রেমের গল্প। সত্যিকারে কি মানে তোমাদের তিনজনের কাছে এই প্রশ্নটা, মানে সমালোচনায় তোমরা ঠিক কতটা বিশ্বাস করো? মানে সমালোচনাটা তোমাদের কাছে কতটা কি এফেক্টিভ বা কতটা সেটাকে তোমার মানে এফেক্ট করে? আমি একটু বলবো শুরুতে, প্রথমে গা কচকচ করতো। হ্যাঁ, মানে লোকে ভালো লিখে খারাপ লিখে, আমার কেউ তো খারাপ লিখলে না আমার কোনো আপত্তি নেই। আমি একজন পরিচালক, যে আমি বিশ্বাস করে বলছি, এবং যদি কোনো সমালোচকরা এই অনুষ্ঠান শোনেন তারা বুঝতে পারবেন, সমালোচনায় যা ইচ্ছে লিখুন, খারাপ লিখুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি তো একটা পেশায় চাকরি করেন, কিসের পেশা? সমালোচকের পেশা। সেই কাজটি মন দিয়ে করবেন, মানে আমার বক্তব্য। গার্বেজ লিখবেন না কখনো, লিখে যেন লোকে বলে না বলে জঘন্য গদ্য লেখে। এর থেকে অপমান, আপনার নিজেরই চাকরি ডিজাইন করে চলে যাওয়া উচিত। খারাপ গদ্য লিখবেন, আমাকে সেটা ভালো বলতে হবে। 4-5 কলম লিখতে হবে বলে, কিছু না পেয়ে, কোনো উদ্ভাবনী নেই বলে আপনি গল্পটা লিখে দেবেন, ক্লাইম্যাক্স লিখে দিয়ে অদ্ভুত আনন্দ পাবেন। কিছু বাচ্চা আছে না বাড়িতে ছুটে এসে গোপন কথাটা আগে বলে দেয়। কিছু ইডিয়েট আছে যারা মার্ডার মিস্ট্রিতে কে খুনি জানিস তো, ও মেরেছে বলে তারপর সিনেমা দেখতে বসলো। এর যে একটা অদ্ভুত বালখিল্যতা আছে, এর প্রসার কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে সমালোচকরাও পড়েন কয়েকজন। হ্যাঁ, এবং অশ্রাব্য গদ্য, সে গদ্য মুখে দেওয়া যায় না। মানে স্বামী বিবেকানন্দকে নিয়ে ছবি বানালেও তাই গদ্য লেখে। হ্যাঁ, আবার তুমি একটা পাড়ার পাঁচুকে নিয়ে ছবি বানালে ওই গদ্যই লেখে। মানে লিখতে পারে না কেন, মানে অন্য কাজ না পেয়ে এখানে এলো কি না বুঝতে পারি না। আবার কিছু সমালোচক আছেন যাদেরকে আমরা শ্রদ্ধা করি, মাথা অবনত হয়ে যায়। কিছু সমালোচক আছেন এমন ফ্লারিশিং জিনিস লিখবে, তুমি দারুণ লাগছে কিন্তু বুঝতে পারছো না, মানে অনবদ্য গদ্য, কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারছো না ভালো না খারাপ কি বলছে। হ্যাঁ, মানে এটা অনেকটা বুদ্ধিস্ট চান্টের মতো, অপূর্ব মন্ত্রোচ্চারণ, শরীর শান্ত হচ্ছে কিন্তু ভিতরে ঢুকছে না, দর্শকও বুঝতে পারে না। কিন্তু ফাইনালি যেখানে দাঁড়ালো, আসলে কিন্তু সমালোচনায় বা সমালোচকদের ইয়েতে কিছু কিছু দর্শক আসা যাওয়া করেন, কোনো জনমানুষের কোনো পরিবর্তন ঘটে না, লোকের কিচ্ছু যায় আসে না। প্রচুর মার্কস পেয়েছে এরম ছবি একদিনও চলেনি হয়েছে, এবং ভূয়সীর প্রশংসা করেছে সে ছবি চলেনি। আবার যথেচ্ছ একটা খারাপভাবে লেখা হয়েছে, সে ছবি হই হই করে চলেছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। তাই এখন না আমার কী হয়েছে বলো তো, সয়ে গেছে যে যাই লিখুক, কিন্তু আমার একটাই বক্তব্য সমালোচকদের, গল্পের ক্লাইম্যাক্স বলে দেবেন না, এতে আমার ক্ষতি হবে, আপনার অশিক্ষা প্রকাশ পাবে। হ্যাঁ, আর গল্প লিখে ফেলবেন না। আরও অনেক কিছু লেখা আছে সিনেমার অলিগলিতে, একটা সাধারণ জিনিসের মধ্যে অনেক কিছু লেখা আছে, সেই চর্চাটুকু লিখুন, বা ভালো ভালো চিত্র সমালোচনা পড়ুন। এখন তো সবাই চিত্র সমালোচক হতে পারে।
হ্যাঁ যেরকম যে কোনো লোক অভিনেতা হতে পারে, সবাই আমাকে একটা রোল দিন না, বলে না আমাকে রোল দিন না একটা, যদি রোল পাওয়া যায় একটা, আমার একটা ছোটখাটো রোল দিন, কি ইজি বলো তো। আর এখন এই ছোটখাটো ক্রিটিক হওয়াটা সাংঘাত। আর এখন যদি মানে সিনেমা দেখে নিজেকেও মানে মতামত প্রকাশ করে ফেসবুক দেখে, প্রথমে ওপরে লেখা থাকে দেখবে মাই রিভিউ অফ ইট। আচ্ছা আমি রিভিউ শব্দটা সব কিছুর সাথে কেন জুড়ে দেবো? একটা কথা বলবো ঋত্বিক, এরকম কিন্তু আমি অনলাইনেও দেখেছি কয়েকটি ছেলে রিভিউ টিভিউ করে, খুব সিনসিয়ারলি করে এবং খুব মানে বিচক্ষণতার সাথে করে এবং বোঝা যায় যে তারা জেনে গবেষণা করে। সংবাদপত্রেও আমি বলবো যারা জুনিয়র জার্নালিস্ট আছেন তাদের খুব সিনিয়রদের লেখাগুলো দেখা দরকার, যে কি আমরা কি রেসপেক্ট করি ধরণী ঘোষের মতো। হ্যাঁ, এরকম সমস্ত রিভিউয়ের লোকজন ছিলেন যারা লিখতেন। শঙ্করলাল বাবু চমৎকার লেখেন, এদিকে গৌতম চক্রবর্তী, এসব আরো অনেক নাম বলতে হয় একদমই যারা লেখেন, তাদের হ্যাঁ তাদের লেখাগুলো পড়ুন ভাই। পণ্ডিত মানুষ আমার লিখছে কিভাবে, আর লেখার জন্য পড়ছে, লেখার জন্য জানছে। রাত্রিবেলা পার্টি করে খিল্লি করে চানাচুর খেয়ে পরের দিন গিয়ে লিখে দিলাম, হ্যাঁ ওটাতে হবে না। হ্যাঁ মানে কি বলতো, তাহলে না তুমি চিরকাল ফাস্টফুডের সম্মান পাবে, মানে রাজভোগে রাজবাড়ির অনুষ্ঠানে তোমায় ডাকবে না কেউ। মানে ঋদ্ধির তো ক্যারিয়ারের শুরুতে এত মানে ভালো ছবি বা অনেকগুলো পরপর শক্ত শক্ত ছবি মানে করে ফেললে, তো সেখানে তোমার কাছে মানে তোমার লাইফে সমালোচকদের ভূমিকাটা ঠিক কোথায়? না আমার মনে হয় সমালোচনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যেটা কৌশিক কাকু বলছিল, এই সোশ্যাল মিডিয়া আসার ফলে যেটা বেড়ে গেছে, একটা অদ্ভুত অ্যাগ্রেশন এসছে। মানে ডেফিনেটলি মানে সিনেমা তো রিলেটিভ মিডিয়াম, সেখানে একজন খারাপ বলবে একজন ভালো বলবে, প্রত্যেকে নিজের মতামত প্রকাশ করার জায়গা আছে, কিন্তু ওই ভায়োলেন্সটা ভালো লাগে না। মানে স্পেশালি এখন যে কোনো একটা কিছু পড়লে তার মধ্যে প্রচণ্ড একটা রাগ, এক্সেপশনাল একটা রাগ, এবং সেই ভাষা যেটা বলছি এই ভাষাটা সত্যি পড়া যায় না। সুতরাং মানে প্রকাশ করুন নিজের মতামত, সেটা একটা ব্যক্তিগত আক্রমণের জায়গায় নিয়ে চলে গেলে খুব সমস্যা লাগে আর কি। সেটা দেখো, সমালোচকরা যদি সমানভাবে আলোচনা করতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা কৌশিকদা যে কথাটা বলছে সে কথাটাই বলবো, যে কোনো আধা খাঁচড়া জিনিসের আসলে কোনো মূল্য নেই। তো সমালোচক যদি একটা আধা খাঁচড়া সমালোচনা করেন তাহলে উনি সমালোচক হয়ে ওঠেননি। কাগজে নেহায় লিখছেন কিন্তু সমালোচক হয়ে ওঠেননি। এরকম অভিনেতাও আছে, এরকম গায়কও হয়, তো সমালোচক এরকম হয়। কাজেই সেটা নিয়ে ভাবলে, সেটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। তবে যদি সত্যিই কোনো সঠিক সমালোচনা পাওয়া যায় তার একটা উপকার আছে, তার কিছু ভালো দিক আছে। সঠিক সমালোচনা চট করে পাওয়া যায় না। আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল জানো, একটা সমালোচনা পড়তে মানে ঘটনাচক্রে সে পড়ে শোনাচ্ছে আমাকে একজন, এবং সেটা একদিন সন্ধ্যেবেলা একটা আমার বাড়িতেই সে সমালোচনা শুনতে, কিন্তু খুব ব্যক্তিগত কথা বলছি এটা, আমি শুনতে আমি না কেঁদে ফেললাম। কী কারণে কেঁদে ফেললাম, অনেক কষ্ট করে তো যন্ত্রণা নিয়ে শব্দের সময় এটা হয়েছিল। হ্যাঁ, অনেক খুঁটিনাটি জিনিস আমরা ছবির মধ্যে করেছি তো, আর মনে হচ্ছে ওটা অ্যাপ্রিসিয়েট করবে তো, লোকে দেখবে তো। আর সেগুলো যখন পড়তে একজন সমালোচক সেটাকে উদ্ভাসিত করছে, সেটাকে বুঝে সেটাকে নিয়ে রিয়্যাক্ট করছে, মনে হচ্ছে যে একটা মানুষ পুরোটা বুঝেছে। আর আমি না, আই স্টার্টেড ক্রাইং যে আমাদের বোধহয় কষ্টটা সার্থক হয়ে গেল। মানে এতটাই পারেন কিন্তু সমালোচকরা পারেন না, এটা অভিনেতার মতো। ঋত্বিক চক্রবর্তী হতে গেলে ওরকম অভিনয় করতে হবে, ঋদ্ধি হতে গেলে ওরকম অভিনয় করতে হবে। আর নইলে তুমি ABCDEFGH কি হয়ে থাকবে, তোমার নাম হবে না, শুধু একটা লেটার থাকবে। তুমি এই যে ঋদ্ধিকে মোটামুটি এখন ঋত্বিক দার সাথে তুলনা করা হচ্ছে, তুলনা কথাটাই প্রথমে ভুল, আমি বলতে পারি ওই যাই হোক তুলনা না, বাট কোথাও গিয়ে অ্যাট পার বা কোথাও গিয়ে বলা হচ্ছে হ্যাঁ ঋদ্ধিকেও একটা তুলনা করে কিছু হয় না। মানে এটা রোগা মোটাদের হয় একটুখানি, ওর থেকে বেশি মোটা, ওর থেকে রোগা, তুমি না আমি বেশি, এরকম করে আলোচনা করা যেতে পারে, কিন্তু এটা কিছু যায় না। ঋদ্ধি অনেক জুনিয়র, ছোট, অভিনয় করছে, এবং জাতীয় পুরস্কার মানে একটা লোকের ক্ষতি করো না কিন্তু তোমরা, প্রশংসা করে ঠান্ডা মাথায় অভিনয় করুক, এবং যেন ভবিষ্যতে দু একটা আরও পুরস্কার পায়ও। ঋত্বিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেতা, এরা দুজন দারুণ, এদের দুজনের একটা অপূর্ব প্রেমের গল্প। সে প্রেম নিবিড় প্রেম, এবং দায়িত্ব নিয়ে বলছি, যদি দেখে মনে হয় যে প্রেমটা মানে অন্য রকমের প্রেম, যদি আপনার মনে হয়েছে না এই ছেলেটা তো আসলে ঋদ্ধি, তাহলে আমি ছবি বানানোই ছেড়ে দেবো। তোমরা এই অন্য রকমের প্রেমে বিশ্বাস করো? মানে প্রেম তো প্রেম হয়, মানে একদমই প্রেম। এই যে সবাই অন্য রকমের প্রেম বলে, একটু অন্য ধারার প্রেমের গল্প, তোমরা সত্যি কি বিশ্বাস করো এই বিষয়টাতে? দেখো, এটা আমার বিশ্বাস বা তোমার বিশ্বাসের বাইরেও এই বিষয়টা যে মানুষ অন্যরকম প্রেম বলে অনেকে দেখেন, তাই এই ছবিটা কিন্তু তৈরি হয়েছে। মানে সোসাইটি এতটা বড় হয়ে ওঠেনি, এতটা শিক্ষিত হয়ে ওঠেনি যে এটাকে তুমি শুধু একটা প্রেমের গল্প বলে ফেলবে। আর যেহেতু হয়ে ওঠেনি, তাই এই ছবিটা হচ্ছে, তাই এই ছবিটা নিয়ে এত আলোচনা হচ্ছে।
কাজে আমি বা তুমি কি বিশ্বাস করি হ্যাঁ তার সে কথা নয়, তবে তোমার কথার সঙ্গে আমি একদম একমত যে এটা সত্যিই একটা প্রেমের গল্প, যে প্রেম আমার প্রেম বা ঋদ্ধির প্রেম বা তোমার প্রেম বা দর্শকদের প্রেমের থেকে, এমনকি রাধাকৃষ্ণের প্রেমের থেকেও কোনো অংশে কম নয়। কিন্তু আমরা বুঝতে সুবিধার জন্য, হ্যাঁ যারা পুরোটা বুঝে ওঠেনি তাদের বুঝতে সুবিধার জন্যই হয়তো আমরা অন্য রকমের প্রেমের কথা বলছি। মধু আর পরিমল দুজনেরই জার্নিটা একটু জানবো, মানে এই প্রসিজিওরটা, মানে নিজেদের তৈরি করার যে প্রসেসটা ছিল। প্রসিজিওরটা আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রিপ্টে একটাই কথা বলে ঋত্বিক দা, সেটা বলে দাও, যেটা হচ্ছে যে খুব সুন্দর কথাটা যে কৌশিক কাকুর লেখা এমন ডিটেল যেটা ব্লু প্রিন্ট অভিনেতার জন্য, যেখানে অভিনেতাদের একটা থলে নিয়ে বেরোলেই হলো, নানা রকম মণিমুক্ত আছে সেগুলো কোড়াতে যেতে, এবং সেখানে ডেফিনেটলি মানে দুজনের জার্নি তো আলাদা হবেই সেই চরিত্র নিয়ে আর কি, এবং সেখানে পুঁটির চরিত্রটা বোঝার জন্য আমার মনে হয় অভিনেতা হওয়ার থেকেও আমার মনে হয় মানুষ হিসেবে কানেক্ট করতে পারাটা আরও বেশি ইম্পর্টেন্ট প্রথমে, কারণ এই যাদের গল্পটা বলা হচ্ছে, যাদের জন্য মানুষ ছবিটা দেখতে যাবেন, তাদের প্রতি একটা জাস্টিস করাটা খুব বড় রেসপন্সিবিলিটি আছে এই চরিত্রটার মধ্যে দিয়ে, কারণ এরকম নানা রকমের আমরা হোমোসেক্সুয়াল চরিত্র বা ট্রান্সজেন্ডার যারা, তাদেরকে আমরা কমিক্যাল এলিমেন্ট হিসেবে ইউজ করি সিনেমাতে, তো সেইখানে এই চরিত্রটা যাতে দেখে কারো কখনো না মনে হয় যে আই এম ট্রাইং টু মেক ফান অফ সামবডি, তো সেইটার প্রসেসটা নানান রকমের প্রসেস ছিল, কিন্তু আমার মনে হয় কৌশিক কাকু যেভাবে গাইড করতে নিয়ে গেছে ছবিটাতে আমাকে এই মাত্রাটা বজায় রাখার জন্য, দ্য ফাইন লাইন যেটা বাইরে চরিত্রটা কখনোই যেতে পারবে না, সেইখানে আমরা কেউই কখনো মেয়ে হওয়ার চেষ্টা করিনি, আমি ভেতর থেকে যতটা মানে ফেমিনাইনিটি বার করে আনা যায় ততটাই করা হয়েছে, আর মানে যে পরিবেশে কাজ করেছি এবং যেরকম অভিনেতার সাথে কাজ করতে পেরেছি আর কি, সুতরাং সেই একটা আন্ডারলাইং বন্ডিং এবং আন্ডারলাইং একটা কেমিস্ট্রি তৈরি হয়ে যেতে বাধ্য আর কি আমার মনে হয় সেই জায়গা থেকে। হ্যাঁ, আর আমি যখন মধু চরিত্রটা করি তখন আমার সঙ্গে কৌশিকদার খুব একটা দুটো কথা হয়েছিল, তো সেখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এটাকে কোনো ট্রান্সজেন্ডার লাভ স্টোরি হিসেবে অন্তত আমি দেখবো না, কারণ আমার কাছে এটা একটা লাভ স্টোরি এবং এটা ভালোবাসার গল্প, তো ফলে মধু একজন প্রেমিক, এইভাবেই মধু পুটিকে দেখে, মধু অন্যান্য প্রেমিকের মতোই মুগ্ধ হয়, অন্য প্রেমিকের মতোই মানে অকুণ্ঠ ভালোবাসতে চেষ্টা করে এবং ভালোবাসে, তো ফলে আমাকে একটা প্রেমিক হয়ে ওঠার ছিল, এবং ওর কিছু ক্রাইসিস মানে আইডেন্টিটি ক্রাইসিস ইত্যাদি প্রভৃতি যেগুলো মধুর নিজস্ব, সেইগুলোর রসদ স্ক্রিপ্টে ছিল, এবং সেখান থেকেই আমি খুঁজে বার করেছি আর কি, মানে আমাকে আর আলাদা করে কিছু করতে হয়নি বা প্রস্তুতি নিতে হয়নি, আমি বলবো যে মধুর জার্নিটার স্ক্রিপ্ট তার পথ তৈরি করে দিয়েছিল, তো সেই পথ ধরে খালি হেঁটে যাওয়া ছিল আর কি, মাথা ঠান্ডা রেখে। লাস্ট প্রশ্ন কৌশিকদের কাছে, সেটা হচ্ছে যে নানা রকম জায়গায় অলরেডি অনেক জায়গায় দেখে ফেলেছে ছবিটা, মানে ছবি দেখার পর তাদের রিয়াকশন তো ডেফিনেটলি তুমি লক্ষ্য করেছো, তাদের ঠিক কীরকম রিয়াকশন ছিল, আর তোমার মনে হয় যে আফটার মানে 15 ফেব্রুয়ারির পর মানুষের মধ্যে কতটা পরিবর্তন আসবে এই সেন্সিটিভ ইস্যুটা নিয়ে, মানে ট্রান্সজেন্ডারদের নিয়ে যে এই বলছিল যে কমিক্যাল একটা ক্যারেক্টার বা এরকম আমরা ভেবে ফেলি বা অনেক সময় ইউজও করা হয়েছে অনেক জায়গায়, তো সেটা নিয়ে তোমার কি মতামত? এরকম কোনো ফাঁক ছবিতে রাখা হয়নি যে তারও কোনো সুযোগ পাবেন বিন্দুমাত্র মুচকি হাসবার, হ্যাঁ সমস্যাটার মধ্যে জড়িয়ে পড়বেন এইটুকুন বলতে পারি। অন্য দর্শকদের কি রিয়াকশন হয়েছিল ওটা আলোচ্য নয়, কারণ তারা তাদের মতো করে দেখেছেন, তাদের মতো করে বাড়িতে গেছেন, রিয়াকশন জানিয়েছেন, আমরা আপ্লুত হয়েছি এই পর্যন্ত, ওটা বিক্রি করতে চাই না। ছবি এখন আমাদের এখানে দেখানো হবে কলকাতা শহরে, আমি মনে করি ভারতবর্ষে কেরালা এবং পশ্চিমবঙ্গ সবথেকে শিক্ষিত দর্শকদের ধারণ করেন এখানে, এবং তারা বিভিন্ন সময়ে তার প্রমাণ দিয়েছেন, বহু সময়ের থেকে আগেই বলবো আমি, উষ্ণতার জন্য দেখে তারা যেরকম আপ্লুত হয়েছিলেন, পরে আরেকটি প্রেমের গল্প দেখে সাংঘাতিক ভালো রিয়াকশন হয়েছিল, আপনারা জানেন এমনকি ব্যবসাও করেছিল খুব ভালো। নগর কীর্তনের ক্ষেত্রে আমি ব্যবসার কথা আলোচনা করব না, আমি যেটা আলোচনা করব যে মানুষ ছবিটা দেখবেন এবং এতটাই নিবিড়ভাবে বানানো ছবি যে একজন হোমোফোবিক মানুষও পর্যন্ত জড়িয়ে পড়বেন মধুপুটির ভালোবাসায়, সেই লক্ষ্য নিয়ে বানানো হয়েছে, এবং আমার মনে হয় এইটুকুন দক্ষতা এতদিন কাজ করে আমরা অর্জন করতে পেরেছি যে এইটাতে বিশ্বাস করে মানুষ আসতে পারেন যে এই ভালোবাসাটাতে কোনো ফাঁক নেই, কোনো সিনেমার জাগলারি নেই, কোনো রকমের গিমিক নেই, কেবলমাত্র সততা এবং নিবিড় শ্রদ্ধা রয়েছে এই মানুষদের ভালোবাসার প্রতি। তাহলে দর্শকদের 15 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তারপরে তুমি বলে দাও, আপনারা প্রত্যেকে আসুন মধু আর পুঁটির ভালোবাসা দেখার জন্য, এবং নতুনভাবে ভ্যালেন্টাইন্স ডে কে সেলিব্রেট করার এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। আমার তেমনি হলো ওরে দশায় আমার তেমনি হলো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।